জার্মানি সফল না, এই কথাটা শুনেই বেশিরভাগ মানুষ বিরক্ত হবে। কারণ জার্মানি সফল হওয়ার চেষ্টা করে না, জার্মানি চেষ্টা করে ভুল কম করতে। আর ঠিক এই জায়গাতেই এই দেশটা বাকিদের থেকে আলাদা। আজ আমরা দেখব কেন জার্মানি হঠাৎ বড় হতে চায় না, কেন জার্মানি ঝুঁকি নেওয়ার চেয়ে ভুল এড়াতে বেশি আগ্রহী, কেন এই দেশটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের বদলে সিস্টেম কন্টিনিউটিকে বেছে নিয়েছে। ইতিহাস, কেন জার্মানি এত স্টেবিলিটি অবসেসড। জার্মানি আজ স্টেবিলিটিকে যেভাবে ধর্মের মতো মানে তার শিকড় কোনো ফিলোসফির বই না, তার শিকড় আছে ভয়াবহ বাস্তব অভিজ্ঞতায়। 1921 থেকে 1923 সাল, মাত্র 2 বছরে জার্মান মার্কের ভ্যালু প্রায় 1 ট্রিলিয়ন গুণ পড়ে গিয়েছিল, যার ফলাফল ছিল এমন এক সমাজ যেখানে চাকরি করা মানুষ সকালে বেতন পেত আর বিকালে সেই টাকায় 1 কাপ কফিও কিনতে পারত না। এই কালেকটিভ ট্রমাই জার্মানিকে শিখিয়েছে আনস্টেবল সিস্টেম শুধু অর্থনীতি ভাঙে না, মানুষের নৈতিকতা, রাজনীতি, এমনকি গণতন্ত্রও ভেঙে দেয়। এই জন্য জার্মানি আজও রিস্ক নেওয়ার আগে অস্বাভাবিক রকম সতর্ক। জার্মানি ইনস্টেবিলিটি ভয় পায়, এটা আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু ভয় থাকলেই কি একটি দেশ ধ্বংস থেকে উঠে দাঁড়াতে পারে? ধ্বংস থেকে উঠে দাঁড়ানো জার্মানির ইকোনমিক মিরাকেল আসলে কোনো মিরাকেল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির প্রায় 40% ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি ধ্বংস হয়ে গিয়েছিল, এমনকি বড় বড় শহরের প্রোডাকশন নেটওয়ার্ক পুরোপুরি অচল ছিল। কিন্তু জার্মানি যেটা করেননি, কনজিউমার গুডস দিয়ে ইকোনমি চালু করা। ওরা প্রথমে যেটাতে টাকা ঢালে তা হলো মেকানিক্যাল টুলস, স্টিল প্রসেসিং, কেমিক্যাল প্রোডাকশন, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং। এই সিদ্ধান্তটাই পুরো চিত্রকে বদলে দিয়েছিল, কারণ জার্মানি বুঝেছিল যে দেশ আগে উৎপাদন নিয়ন্ত্রণ করে সে দেশ পরে ভোগও নিয়ন্ত্রণ করতে পারে। যুদ্ধের পর জার্মানি দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়ানো আর দৌড়ানো তো আর এক জিনিস নয়। তাহলে জার্মানি কেন দৌড়ানোর চেষ্টা করলো না? ইকোনমি, কেন জার্মানি জিডিপি গ্রোথ নিয়ে অবসেসড না? জার্মানির ইকোনমি কখনো হাইয়েস্ট গ্রোথ রেটের পিছু ছুটেনি, কারণ জার্মানির কাছে গ্রোথ মানে শুধু গতিশীলতা নয়, বরং গ্রোথ মানে হলো প্রিডিক্টিবিলিটি। এই জন্যই জার্মানিতে বিজনেস ব্যাংকরাপসি আইন এমনভাবে লেখা হয় যাতে কোম্পানি ফেল করলে মালিক সামাজিকভাবে ধ্বংসপ্রাপ্ত না হয়, কিন্তু একই ভুল যাতে আবার না করতে পারে সেদিকেও খেয়াল রাখা হয়। এটা এমন এক ইকোনমিক ফিলোসফি যেখানে প্রফিট গুরুত্বপূর্ণ, কিন্তু সার্ভাইভাল আরও গুরুত্বপূর্ণ। জার্মানি ধীরে চলে, ঠিক আছে, কিন্তু এই ধীর গতিটা ধরে রাখে কারা? বড় কোম্পানি নাকি ছোট অদৃশ্য খেলোয়াড়রা? মিটেলস্ট্যান্ড, ছোট কোম্পানি, বিশাল প্রভাব। জার্মানির প্রায় 99% কোম্পানি মিটেলস্ট্যান্ড ক্যাটাগরিতে পড়ে, এবং এই কোম্পানিগুলোই দেশের মোট এমপ্লয়মেন্টের প্রায় 60% যোগান দেয়। এদের বেশিরভাগই ফ্যামিলি ওন্ড, এক্সপোর্ট ওরিয়েন্টেড, ওয়ার্ল্ড মার্কেটে একদম নিশ প্রোডাক্টের লিডার। একটি জার্মান মিটেলস্ট্যান্ড কোম্পানি হয়তো পুরো বিশ্বের এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ারের একটি ছোট কম্পোনেন্ট বানায়, কিন্তু এই কম্পোনেন্ট ছাড়া একটি বিমান আকাশে উঠতে পারবে না। এই হলো জার্মানির নীরব শক্তি। ইন্ডাস্ট্রি শক্ত, এটি পরিষ্কার, কিন্তু প্রশ্ন হলো এই ইন্ডাস্ট্রির জন্য ঠিক মানুষগুলো আসে কোথা থেকে? এডুকেশন, কেন জার্মানি সবাইকে গ্র্যাজুয়েট বানাতে চায় না? জার্মানিতে প্রায় 50 থেকে 55% শিক্ষার্থী ইউনিভার্সিটিতে যায় না, যা উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। কারণ জার্মানির শিক্ষা ব্যবস্থা চলে অসবিল্ডুং পদ্ধতিতে। অসবিল্ডুং পদ্ধতি বা দ্বৈত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা হলো একটি অত্যন্ত জনপ্রিয় মডেল যা তাত্ত্বিক পড়াশোনা এবং ব্যবহারিক কাজের অভিজ্ঞতাকে একত্রিত করে। এটি একটি বিশেষ ধরনের ট্রেনিং প্রোগ্রাম যেখানে একজন শিক্ষার্থী সপ্তাহে 3 থেকে 4 দিন একটি কোম্পানিতে সরাসরি কাজ শেখেন এবং বাকি 1 থেকে 2 দিন ভোকেশনাল স্কুলে তাত্ত্বিক ক্লাস করেন। জার্মানির পলিসি মেকাররা জানে সবাইকে ইউনিভার্সিটির একাডেমিক পড়াশোনার দিকে ঠেলে দিলে লেবার মার্কেটে ভারসাম্যহীনতা তৈরি হবে। এই জন্যই অসবিল্ডুং সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে প্রতি বছর কত ইলেকট্রিশিয়ান, কত মেকানিক, কত টেকনিশিয়ান দরকার এই হিসাব আগে করা হয়, তারপর মানুষ ট্রেন করা হয়। এডুকেশন এখানে ড্রিম ফুলফিলমেন্ট না, এডুকেশন এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের একটি উপায়। এডুকেশন তো হলো, কিন্তু এডুকেশন আর আনএমপ্লয়মেন্ট একসাথে চললে সিস্টেম ভেঙে পড়ে। জার্মানি এটা ঠেকায় কিভাবে?
শ্রমবাজার, কেন জার্মানিতে দক্ষতা ঘাটতি কম? জার্মানিতে যুব বেকারত্ব ঐতিহাসিকভাবে কম থাকার একটি বড় কারণ হলো এডুকেশন সিস্টেম আর ইন্ডাস্ট্রি এখানে একই টেবিলে বসে ডিসিশন নেয়। ইউনিভার্সিটি সিলেবাস বদলায় ইন্ডাস্ট্রির ফিডব্যাক অনুযায়ী, আর ভোকেশনাল ট্রেনিং বদলায় রিয়েল টাইম মার্কেট ডিমান্ড অনুযায়ী। এ কারণে জার্মানিতে ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই এমন বৈসাদৃশ্য খুবই কম। সংস্কৃতি, কেন জার্মানি আবেগগত দিক দিয়ে সংযত? জার্মানিতে পাবলিক ইমোশন কম দেখানো হয়। এর কারণ হলো এখানকার সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে ইমোশন সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এই কারণে এখানকার মানুষ স্পষ্ট প্রতিক্রিয়া দিতে পছন্দ করে, প্রশংসা বিরল এবং মানুষের প্রত্যাশাগুলো স্ফটিকের মতো স্পষ্ট হয়ে থাকে। যদিও এটি অপর মানুষের প্রতি একজন মানুষকে উষ্ণ বানায় না, কিন্তু সিস্টেমকে স্টেবল রাখে। রুলস, কেন নিয়ম এখানে ভয়ের বিষয় না? জার্মানিতে নিয়ম মানা হয় কারণ মানুষ জানে একটি নিয়ম ভাঙলে সিস্টেম সবার জন্য স্লো হয়ে যাবে। এই কালেকটিভ অ্যাওয়ারনেসই জার্মানিতে লো করাপশন আর মানুষের মধ্যে হাই ট্রাস্ট তৈরির কারণ। ওয়েলফেয়ার, সাহায্য আছে কিন্তু নির্ভরতা নেই। জার্মানির ওয়েলফেয়ার সিস্টেম বছরে প্রায় 30% ফেডারেল বাজেট খরচ করে। জার্মানি তাদের নাগরিকদের চিকিৎসা, বাসস্থান এবং মৌলিক চাহিদা নিশ্চয়তা দেয়, কিন্তু তারপরও নাগরিকদের রাষ্ট্রের উপর কোনো দীর্ঘমেয়াদী নির্ভরতা নেই। এর পিছনের কারণগুলো হলো সুবিধাভোগীদের জন্য পুনঃপ্রশিক্ষণ বা রিট্রেনিং এবং সরকার নির্দেশিত চাকরি গ্রহণ করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি যৌক্তিক কারণ ছাড়া কাজ বা ট্রেনিং প্রত্যাখ্যান করে তাহলে রাষ্ট্র তার ভাতা তাৎক্ষণিকভাবে কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এই ডিজাইন জার্মানিকে করেছে একটি বিরল কল্যাণমুখী রাষ্ট্র যেটি কলাপস করে না। জার্মানি বিশেষ করে রাষ্ট্র কেবল তখনই সফল হবে যখন প্রতিটি নাগরিক নির্ভরশীল না হয়ে উৎপাদনশীল হবে। জার্মানির এই ব্যবস্থা নাগরিকদের যেমন পড়ে যেতে দেয় না, তেমনি শুয়ে থাকতেও দেয় না। নাগরিকদের কাজে ফেরাতে বাধ্য করাই এই সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য। এখানেই আসে জার্মানির সবচেয়ে অস্বস্তিকর সিদ্ধান্তটা। রিপ্লেসেবল হিউম্যানস, জার্মানির সবচেয়ে অস্বস্তিকর ফিলোসফি। জার্মানির সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ফিলোসফি হলো ইন্ডিভিজুয়ালকে রিপ্লেসেবল রাখা। এখানে প্রসেস এমনভাবে লেখা হয় যাতে একজন এক্সপার্ট চলে গেলেও সিস্টেম দাঁড়িয়ে থাকতে পারে। এটি ব্রুটাল শোনায়, কিন্তু এর ফল হলো ইনস্টিটিউশন নেভার কলাপস উইথ এ পারসন। জার্মান রাজনীতি, কেন সরকার বদলায় কিন্তু দিক বদলায় না? জার্মানিতে পলিসি কন্টিনিউটি বজায় থাকে কারণ বড় সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউশনগুলো। কোনো ক্যারিজমেটিক লিডার এইসব সিদ্ধান্তের পিছনে থাকেন না। এই ইনস্টিটিউশন ইনার্শিয়াই জার্মানিকে লং টার্মে প্রিডিক্টেবল রাখে। বিগ পিকচার, জার্মানি আসলে কি? জার্মানি কোনো ড্রিম মেশিন না। জার্মানি একটি এরর মিনিমাইজিং সিভিলাইজেশন। এই দেশ দ্রুত জিততে চায় না, কিন্তু আবার এই দেশ হারতেও চায় না। এই পুরো ভিডিওটিতে আমরা জার্মানিকে দেখলাম একটি দেশ হিসেবে নয়, বরং একটি সিস্টেমেটিক ডিসিশন মেকিং মডেল হিসেবে। আমরা বুঝলাম কেন জার্মানি ঝুঁকি কমাতে অবসেসড, কেন এই দেশটা বিলিয়ন্সের চেয়ে কনসিস্টেন্সি পছন্দ করে, কেন এখানে মানুষ রিপ্লেসেবল কিন্তু সিস্টেম অটুট। আসলে জার্মানি কোনো স্বপ্ন দেখায় না, জার্মানি সকলকে শুধু একটিই প্রশ্ন করে, তুমি কি এমন কোনো সিস্টেম বানাতে পারো যেটি তোমাকে ছাড়াও টিকে থাকবে? এই প্রশ্নটাই জার্মানিকে আলাদা করে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের, এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।